আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্যাশ বাজেট নিয়ে আলোচনা করব। ক্যাশ বাজেটের বিষয়টা খুবই সহজ একটা বিষয়। এই বিষয়টা সহজ হওয়া সত্ত্বেও অনেকে বিষয়টা নিয়ে অনেক কনফিউশন পড়ে যায়। আসলে ক্যাশ বাজেটের বিষয়টা হচ্ছে নগদ টাকার আগমন এবং নগদ টাকার বহির্গমনের যে একটা সম্ভাব্য একটা বাজেট তৈরি করা হয় সেটা হচ্ছে ক্যাশ বাজেট। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য কত টাকা নগদ আসলো, কত টাকা নগদ চলে গেল, নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং ২ টার ব্যালেন্স কত রইলো মাস শেষে গিয়ে। একটা নির্দিষ্ট সময়ের জন্য যে সম্ভাব্য নগদ টাকার উদ্বৃত্ত নিয়ে আলোচনা করা হয়। কত টাকা আমার আসতে পারে, বিভিন্ন সোর্স থেকে কত টাকা আমার আসতে পারে, কত টাকা আমার প্রদান হতে পারে, সেটার একটা সম্ভাব্য আমার একটা এখানে উদ্বৃত্ত দেখানো যায় যে কত টাকা আসলো কত টাকা গেল, আমার উদ্বৃত্ত কত, আমার এখানে টাকা উদ্বৃত্ত থাকবে না ঘাটতি থাকবে, মানে প্লাস ফিগার থাকবে না মাইনাস ফিগার থাকবে, এই ব্যাপারগুলো আমরা ক্যাশ বাজেটের মাধ্যমে আমরা জানতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সে বিষয়টা হচ্ছে ক্যাশ বাজেট যখন করবে তখন তুমি ক্যাশ কালেকশন এবং ক্যাশ পেমেন্ট এই দুইটা বিষয় ছাড়া অন্য কোনো বিষয় তুমি চিন্তা করবে না। একটা লেনদেন সংঘটিত হয়েছে, কিন্তু লেনদেনটা সংঘটিত হলে চলবে না। লেনদেনটার মাধ্যমে ক্যাশ কত টাকা আসলো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্যাশ কত টাকা চলে গেল সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? লেনদেন সংগঠন হলেই চলবে না। কারণ লেনদেন অনেক লেনদেন হয় বাকিতে। তো আমাদের এই অঙ্কের মধ্যে যে একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে পারচেজ করলাম জানুয়ারি মাসে। তো আমরা পেমেন্ট জানুয়ারি মাসেই করলাম না। পেমেন্টটা ফেব্রুয়ারি মাসে করলাম। তাহলে আমি কি জানুয়ারি মাসে পেমেন্টে আমি টাকা বসাবো? না, আমি জানুয়ারি মাসে টাকা আমি ওই মাসে টাকা বসাবো না। যে মাসে আমার টাকা পেমেন্ট করা হবে সেই মাসে আমি টাকা বসাবো। ঠিক আছে? আমাদের অঙ্কটা সাধারণত ১ মাস না, কয়েক মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস বা ৬-৭ মাসের তথ্য দেয়া থাকবে। সেখান থেকে বলবে ৩ মাসের অঙ্ক করে দেখাও, ৪ মাসের অঙ্ক করে দেখাও। এভাবে বা ১ মাসের অঙ্ক চাইতে পারে, ৬ মাসের অঙ্ক চাইতে পারে। তো একটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে দেয়া থাকবে বেশ কিছু মাসের তথ্য দেয়া থাকবে এবং সেটার উপর ভিত্তি করে তোমাকে ৩ মাস ৪ মাসের অঙ্ক তৈরি করতে বলবে। তুমি দেখবে কোন মাসে তোমার ক্যাশ আসলো, ক্যাশ কালেকশন হলো, সেগুলো তুমি কালেকশনের ঘরে বসাবে। কোন মাসে ক্যাশ চলে গেল সেগুলো পেমেন্টে বসাবে এবং এই তোমার কালেকশন পেমেন্ট যোগ বিয়োগ করে রেজাল্ট বের হলে তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। একটা বিষয় লক্ষণীয়, যেমন মনে করো আমাদের এখানে সবসময় ধারাবাহিকতার সাথে লেনদেনগুলো সংঘটিত হবে। তোমার মনে করো জানুয়ারি মাসে পারচেজ দেওয়া থাকবে। মনে করো পারচেজ দেওয়া জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে এবং প্রত্যেক মাসে পারচেজ এরকম ৬ মাসের পারচেজ দেয়া আছে। এখন তোমাকে কন্ডিশনে বলে দিল যে ১ মাস পর তুমি পেমেন্ট করবা। যে পারচেজ করেছো ১ মাস পর পেমেন্ট করবা। তার মানে কি জানুয়ারি মাসে তুমি যেটা পারচেজ করেছো সেটা তুমি জানুয়ারিতে পেমেন্ট করবা না। সেটা তুমি পেমেন্ট করবে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে পেমেন্টের ঘরে জানুয়ারির পারচেজের টাকাটা পেমেন্টে বসাবে। আবার ফেব্রুয়ারি মাসে যে পারচেজ হয়েছে সেই পেমেন্টের টাকাটা তুমি ফেব্রুয়ারির পরের মাসে মানে মার্চ মাসে পেমেন্টে বসাবে। ঠিক আছে? এইভাবে আমাদের রুলস গুলো মনে করে করতে হবে। অর্থাৎ আমার অবশ্য লেনদেন হলে হবে না। লেনদেনের টাকাটা কবে আসলো সেই মাসে আমাকে হিসাব করতে হবে। লেনদেন ২ মাস আগে হতে পারে। কিন্তু টাকা আমার এই মাসে আসছে। আমি এই মাসে হিসাব হিসাব করব। আমার কোনো পেমেন্ট মনে করো আজকে আমি পারচেজ করেছি, আমি ২ মাস পর পেমেন্ট করতে বলা হয়েছে। তো আমি জানুয়ারি মাসে পারচেজ করেছি। কন্ডিশন হচ্ছে ২ মাস পর পেমেন্ট করতে হবে। তাহলে আমি জানুয়ারি মাসে পেমেন্ট করব না। আমি মার্চ মাসে গিয়ে পেমেন্ট করব। মার্চ মাসে গিয়ে আমি পেমেন্টের ঘরে আমি টাকাটা বসাবো। জাস্ট এই সূত্রটা মাথায় রাখবে যে মাসে আমার টাকা আসার কথা ওই মাসে আমি হিসাবভুক্ত করব। আর লেনদেনটা যে মাসে সংঘটিত হোক সেটা সমস্যা না। কোন মাসে আমি টাকাটা পেলাম সেটা আমি দেখব এবং কোন মাসে টাকাটা পেমেন্ট করলাম সেই মাসটা আমাকে খেয়াল রাখতে হবে। আসলে তো অঙ্কের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো আমরা ক্যাশ বাজেটের অঙ্কে চলে আসলাম। ক্যাশ বাজেট এখানে ১ম এ আমরা ক্যাশ বাজেটের ছকটা একটু দেখব। আসলে ক্যাশ বাজেটের ছকটা খুব সহজ। এটা আমরা আগেও আলোচনা করেছি। যে রিসিপ্ট গুলো আমরা বসাবো এবং পেমেন্ট গুলো বসাবো। রিসিপ্ট গুলো কি হতে পারে সেখানে একটা তালিকা দেয়া আছে। এর থেকে আরো ডিফারেন্স এন্ট্রি থাকবে। যেমন ব্যালেন্স মানে শুরুতে কত ব্যালেন্স আছে সেটা কোশ্চেনে দেয়া থাকবে। তারপর ক্যাশ সেলস, কালেকশন ফ্রম কাস্টমার, আদার কালেকশন এগুলো যোগ করে আমরা টোটাল রিসিপ্ট করবো। আর আমরা এখানে চকটা দিয়েছি ৩ মাসের অঙ্কের উপর ভিত্তি করে। অঙ্ক ৪ মাস হতে পারে, ৬ মাস হতে পারে, ১ মাসও হতে পারে। তো যে মাসে হোক সেই মাস অনুযায়ী আমরা ছকটা করব। তো আমরা এখানে যে কালেকশন গুলো আসছে সেগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা এখানে টোটাল কালেকশন পেয়ে যাব। টোটাল রিসিপ্ট বলবো আমরা এটাকে, টোটাল রিসিপ্ট। ঠিক আছে? তো টোটাল রিসিপ্ট যোগ করে আমরা যোগফলটা এক দাগ দিয়ে যোগফলটা আমরা আটকে রাখবো। দেন পেমেন্টে চলে আসবো। টোটাল রিসিপ্ট আমরা ধরতে পারি একটা মান প্রকাশ করার জন্য, পরবর্তীতে এই মানটা আমরা ইউজ করবো এই জন্য। পেমেন্ট পেমেন্টের মধ্যে আমরা কি আনবো? পেমেন্টের মধ্যে আমরা আনবো যে ক্যাশ পারচেস করেছে, টাকা চলে গেছে, পেড টু ক্রেডিটর্স, পেড টু সেলস কমিশন, পেড টু ওয়েজেস,
আদার পেমেন্ট, এখানে যত পেমেন্ট থাকবে সেগুলো আমরা বসাবো, দেন টোটাল পেমেন্ট করব, টোটাল পেমেন্টকে আমরা বি ধরলাম, দেন এ থেকে বি মাইনাস করবো, এ থেকে বি মাইনাস মানে টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বিয়োগ করে আমরা ব্যালেন্স নির্ণয় করবো। আসলে ছক এটাই, মূলত ছক এটা, সহজ হিসাবে মূলত ছক আমাদের এটা। এরপর আমরা চলে যাই, কিছু কন্ডিশন আছে, নোট আছে, এই নোটগুলো আমরা আসলে অঙ্কের সাথে সাথে আলোচনা করলে বেশি সুবিধা হয়। জাস্ট এতটুকু মনে রাখি যে সেম যে শব্দগুলো আছে, সিনোনিম যেটাকে আমরা বলি, সেগুলো একটু মাথায় রাখবো। যেমন ডেটর্স এর কিছু সিনোনিম আছে, দেনাদার, দেনাদারের সিনোনিম গুলো কি কি? কাস্টমার হতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে, ক্রেডিট সেলস হতে পারে, এগুলো সব একই কথা। ক্রেডিট সেলস, কাস্টমার, অ্যাকাউন্ট রিসিভেবল একই কথা। ক্রেডিটর্স পাওনাদার, সাপ্লায়ার্স, ঠিক আছে, সাপ্লায়ার্স, তারপর অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট পারচেস, ধারে ক্রয়, এগুলো সব একই কথা। আসলে আমাদের এই অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেটর্স, ক্রেডিটর্স বা কাস্টমার, সাপ্লায়ার্স এই শব্দগুলো পাবো। তো আমরা একটা অঙ্কে দেখি, তো এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে, কেয়ার ওয়ান, 1 নম্বর অঙ্ক। তো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এক্সওয়াইজেড লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম দ্য অক্টোবর টু ডিসেম্বর 2020। অক্টোবর থেকে আমাদের ডিসেম্বরের অঙ্কটা করতে বলা হয়েছে। তাহলে 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের আমরা অঙ্কটা করবো। ওকে, তো এখানে মান দেখো, অগস্ট থেকে শুরু করে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পারচেজ দেওয়া আছে, সেল দেওয়া আছে, ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স দেওয়া আছে, এভাবে কোশ্চেনে দেওয়া থাকবে এবং বাইরেও অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো সেইগুলোর উপর ভিত্তি করে আমাকে ক্যাশ বাজেটটা তৈরি করতে হবে। তো কি কি আছে? প্রথমে দেওয়া আছে ক্যাশ ব্যালেন্স, যেটাতে আমাদের মেইন ছকটা শুরু হবে, ঠিক আছে। এরপর ক্রেডিট অফ, 2 নম্বর হচ্ছে ক্রেডিট, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থস, মানে ডেটরদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে। ডেটর্স মানে সেলস, বাকিতে যেটা হয়, বাকিতে যেটা সেলস হয়, ক্রেডিট সেলস আমরা যেটাকে বলি। যেমন এখানে সেল দেওয়া আছে, এখানে একটা বিষয় লক্ষণীয়, শুধু সেল আছে, ঠিক আছে, শুধু সেল দেওয়া আছে। এটা কি ডেবিট, ক্যাশ সেলস না ক্রেডিট সেল কিছু বলা নেই, যেহেতু কোশ্চেনে ক্রেডিট সেলস এর উপর ভিত্তি করে এখানে তথ্য দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, আমাকে এটাকে ক্রেডিট সেল ধরেই কাজটা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে সময় দেওয়া আছে কি? 2 নম্বর বলা হচ্ছে ডেটর্স এর জন্য সময় 2 মাস। তার মানে তুমি যে বিক্রি করেছো বাকিতে, এটা 2 মাস পর পর তুমি টাকা আদায় করতে পারবে। অর্থাৎ অগাস্টে যেটা বিক্রি করেছো, সেই অগাস্টের টাকাটা তুমি অগাস্টে আদায় করতে পারবে না, সেটা তুমি অগাস্টের পর সেপ্টেম্বর, অক্টোবরে আদায় করবে 2 মাস পর পর। অর্থাৎ অক্টোবরে যখন কালেকশন যাবে, অগাস্টের টাকাটা নিবা, ঠিক আছে। আবার সেপ্টেম্বরে যেটা বিক্রি করেছো, সেটা কিন্তু সেপ্টেম্বরে টাকাটা পাবে না, সেটা পাবে তুমি নভেম্বরে টাকাটা পাবে। এভাবে 2 মাস পর পর যেই কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটাই সবসময় আমাকে চালু রাখতে হবে। এরপর 3 নম্বর বলা হচ্ছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, 1 মাস সময় দেওয়া হচ্ছে ক্রেডিটর্স এর জন্য। ক্রেডিটর্স মানে পাওনাদার। তো এখানে পাওনাদার বলতে কি বোঝাবে? পারচেসটাকে বোঝাবে, ঠিক আছে। তো এই যে পারচেস আছে আমাদের, এই পারচেসটাকে আমাদের এখানে ক্রেডিটর্স বা ধারে ক্রয় দিয়ে বোঝাবে। যেহেতু এখানে নগদ ক্রয়, বাকিতে ক্রয় আলাদা করে উল্লেখ নেই, সেহেতু আমরা যাকে এই শর্ত অনুযায়ী আমরা ধারে ক্রয় ধরেই আমরা কাজটা করব। তাহলে এখানে শর্তটা কি? ধারে ক্রয় শর্ত 3 নম্বর বলা হচ্ছে ক্রেডিট অ্যালাউড টু, ক্রেডিট হচ্ছে কত? 1 মান্থ, 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। ওকে, তো 1 মাসের জন্য যদি সময় দেওয়া হয়, তাহলে আমাদের বুঝতে হবে কি, এই যে 92,000 টাকা যে আমাদের, আমাদের যে এখানে 92,000 টাকা যে আমাদের পার্চেজ আছে, এই টাকাটা মানে ক্রয়ের টাকাটা আমাকে অগস্ট মাসে ক্রয় করা হয়েছে, টাকাটা কিন্তু অগস্ট মাসে পেমেন্ট করতে হবে না, 1 মাস পর। শর্ত অনুযায়ী এখানে বলা হচ্ছে কি 1 মান্থ, 1 মাসের জন্য বলা হচ্ছে যেহেতু, সেহেতু আমাকে 1 মাস পর টাকাটাকে হিসাব করলে হবে, ঠিক আছে। তাহলে অগস্টের টাকাটা আমি পেমেন্ট করবো কবে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বর টাকাটা পেমেন্ট করবো কবে? অক্টোবরে। অক্টোবর টাকা পেমেন্ট করবো নভেম্বরে। নভেম্বরের টাকা 90,000 টাকা পেমেন্ট করবো ডিসেম্বরে। ডিসেম্বরে 98,000 টাকা পেমেন্ট করবো জানুয়ারিতে। তো এইভাবে আমাদের কন্টিনিউয়াস কাজ চলে থাকবে। কিন্তু আমাদের যেহেতু অঙ্কটা 3 মাসের, আমাদের যে 3 মাসের অঙ্ক পড়বে, আমাকে সেই 3 মাসের আমাদের কাজ করে দেখাতে হবে। ওই 3 মাসের বাইরে আমাদের যাওয়া দরকার নেই। ওই 3 মাসের মধ্যে আমাকে কাজ এখানে অঙ্কে শো করতে হবে, ঠিক আছে। এরপর দেওয়া আছে কি 4 নম্বরে লেগ ইন পেমেন্ট। লেগ ইন পেমেন্ট মানে হচ্ছে পেমেন্টের সময়টা, এখানে লেগ ইন পেমেন্ট শব্দটা বেশি পাবে। অর্থাৎ খরচের জন্য যে পেমেন্টের সময়টা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সের জন্য সময় হচ্ছে 1 মাস। তো 1 মাসের জন্য বলা হচ্ছে মানে ওই আগেরটার মতো, ক্রেডিটর্স এর মতো 1 মাস পর পর। তাহলে উপরে যে ওয়েজেস এন্ড আদার এক্সপেন্স আছে অগস্টের 58,000 টাকা, এটাকে অগস্ট মাসে পেমেন্ট করতে হবে না, এই অগস্ট মাসে পেমেন্টটা করতে হবে সেপ্টেম্বর, 1 মাস পর সেপ্টেম্বরে পেমেন্টটা আমরা করব। সেপ্টেম্বর যে 65,000 টাকা পেমেন্ট হয়েছে, ওজেস হয়েছে, সেটা আমি পেমেন্ট করবো অক্টোবর। অক্টোবরে যে 75,000 টাকা আমার খরচ হয়েছে ওজেস নামে, সেটা পেমেন্ট করতে হবে কিন্তু নভেম্বরে। এভাবে নভেম্বরে পেমেন্ট করতে হবে ডিসেম্বর, ডিসেম্বরে পেমেন্ট করতে হবে জানুয়ারিতে। এভাবে আমাদের কোশ্চেন গুলো বলা আছে। এরপর 5 নম্বর সমন্বয় বলা হয়েছে বা অতিরিক্ত তথ্যে বলা হয়েছে সেলিং কমিশন।
আমার বিক্রয় কমিশন যাচ্ছে at the rate of 2% অন সেলস, সেলসের উপর 2% কমিশন বলা হচ্ছে, ইজ পেবল 1 month আফটার সেল, সেলসের 1 মাস পর দিতে হবে। অর্থাৎ এটা 1 মাসের পরে, মানে সেলস কমিশন কিন্তু আলাদা একটা খরচ, এটা কিন্তু সেলসের উপর ভিত্তি করে টাকাটা বের করবে, কিন্তু হিসাবটা হবে 1 মাস পর আফটার সেল, মানে সেলসের পরের মাস। তো অগাস্টে যেটা সেল করেছো 1,25,000 টাকা অগাস্টে সেল করেছো, এটার উপর কমিশন 2% কমিশন দেওয়া হবে। কমিশনটা কি অগাস্ট মাসে দেওয়া হবে? কমিশনটা দেওয়া হবে শর্ত অনুযায়ী 1 মাস পর সেপ্টেম্বরে দেওয়া হবে। অর্থাৎ অগাস্টে যে সেল করেছো তার কমিশনটা সেপ্টেম্বরে দিতে হবে, সেপ্টেম্বরে যে কমিশনটা হবে অক্টোবরে দিতে হবে, এবার 1 মাস পর পর কাজ করতে হবে। এরপর 6 নম্বরে বলা হচ্ছে এক্সপেন্ডিচার অন মেশিনারি, মেশিনারি একটা ব্যয় হয়েছে ওর টাকা 50,000 ইজ পেবল ইন অক্টোবর, 50,000 টাকা পেমেন্ট করতে হবে অক্টোবর। শুধু একটা মাস বলা আছে, শুধু ওই মাসে টাকাটা বসাবে। এভাবে যদি স্পেসিফিক করে কোনো মাস বলে দেয় কোনো খরচের, তাহলে সেই খরচের টাকাটা ওই মাসে বসবে। 7 নম্বরে বলা হয়েছে কি পেমেন্ট অফ লোন ইনস্টলমেন্ট, একটা ঋণের কিস্তি আছে যেটা 30,000 30,000 টাকা এভরি মান্থ, প্রত্যেক মাসে এটা পেমেন্ট করতে হবে ফ্রম নভেম্বর, মানে নভেম্বর থেকে শুরু করতে হবে। অর্থাৎ নভেম্বরের আগে পেমেন্টটা হবে না, নভেম্বর থেকে তোমাকে প্রত্যেক মাসে 30,000 টাকা করে পেমেন্ট করতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হবে, যতদিন পর্যন্ত না বলবে পেমেন্ট শেষ না হয়েছে ততদিন পর্যন্ত আমাকে এই ইনস্টলমেন্ট টাকাটা পেমেন্ট করতে হবে। তো আসলে আমরা এটাকে আমরা সলিউশনে চলে যাই। এখানে কিছু ওয়ার্কিংস করলে করা যেতে পারে, যদিও এখানে খুবই সহজ বিষয়, ওয়ার্কিংস না করলে হয়। তারপর আমরা এখানে ডেটর সেটটা মানে দেনাদারের কাছ থেকে কালেকশন করবো, যে 2 মাস পর পর বলা হয়েছে, তো এই 2 মাস পর পর যে বলা হয়েছে সেটাকে আমরা একটু ওয়ার্কিংস করে নেই। ঠিক আছে, ওয়ার্কিংস এর বিষয়টা আমরা একটু দেখাই আসুন। কালেকশন ফ্রম ডেটর্স, এটাকে বলা হবে ডেটর্স থেকে কালেকশন। তো আমাদের প্রথমে ওয়ার্কিংস করলে মান্থ বসাবো, তারপর যে এন্টিটা নিয়ে ওয়ার্কিংস করবো সেই এন্টিটা বসাবো, দেন মান্থ অফ কালেকশন। মান্থ অফ কালেকশন মানে হচ্ছে আমার অঙ্কটা যেই মাস বলেছে, আর প্রথম যে মান্থ এটা হচ্ছে পুরো মাস, কোশ্চেনে যত মাস দেওয়া আছে সেগুলো। আর মান্থ অফ কালেকশন মানে আমার কোশ্চেনে যে মাসটা বলেছে সেই মাসটা। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে প্রথমে অগাস্ট থেকে শুরু করে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলো আমি বসাবো, যেটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে সেই মাসগুলো আমি এখানে বসাবো। ঠিক আছে, সেই মাসগুলো আমরা এখানে বসাবো। তারপর ক্রেডিট সেলস, সেলস গুলো আমরা বসাবো। তো ক্রেডিট সেলস গুলো কোশ্চেনে যা আছে, কোশ্চেন দেখে দেখে আসলে বসানো, অগাস্ট থেকে শুরু করে সেলস এর অংশটুকু আমি বসাবো। এরপর কি বলা হচ্ছে সেলস এর টাকাটা কবে দেওয়া হবে? 2 মাস পর পর। তাহলে দেখো অগাস্টের টাকাটা কিন্তু অগাস্ট আমি পেমেন্ট করবো না, অগাস্টের টাকাটা পেমেন্ট করবো কবে? সেপ্টেম্বরেও না, অক্টোবর, 2 মাস পর অক্টোবরে পেমেন্ট করবো। তাহলে দেখো এই টাকাটা অক্টোবরে চলে গেল। আবার সেপ্টেম্বরে 2,10,000 টাকা সেটা পেমেন্ট, সরি পেমেন্ট না, কালেকশন হবে। আমি কালেকশন করবো কবে? 2 মাস পর, মানে নভেম্বরে কালেকশন করবো, নভেম্বরে ঘরে বসাবো। তারপর আমি অক্টোবরে যেটা আমি সেল করেছি সেটা কালেকশন হবে কবে? সেটা ডিসেম্বরে কালেকশন হবে, 2 মাস পর ডিসেম্বরে আমি বসিয়েছি। নভেম্বরে যেটা আমি সেল করেছি সেটা কালেকশন হবে জানুয়ারিতে, তো জানুয়ারিতে তো আমার অঙ্ক নাই, এই জন্য আমি এখানে বসালাম না। ডিসেম্বরেরটা আমি কালেকশন হবে ফেব্রুয়ারিতে, তো এখানে ফেব্রুয়ারিও নেই, এই জন্য আমি বসালাম না। ঠিক আছে, তো আমরা এখানে এই এগুলো আমরা যেগুলো আছে এগুলো যোগ করে বসাই দিব। যোগ করে বসালে আমরা টাকাটা পেয়ে যাবো। মোট অক্টোবরে কালেকশন 1,85,000, নভেম্বরের কালেকশন 2,10,000 এবং ডিসেম্বরের কালেকশন 2,45,000 টাকা। আমার তিনটা আছে আমার এখানে, তিনটা আমি করে ফেললাম। এরপর সেলস কমিশনের যে কাজটা আছে, সেলস কমিশন কাজটা আমরা দেখাতে পারি। মানগুলো বসালাম, ক্রেডিট সেলসটা বসালাম, এই সেলস এর উপর যেহেতু কমিশনটা ধরতে হবে এই জন্য সেলসটাকে বসিয়ে নিলাম। দেন আমি 2% করে কমিশনটা বানালাম। তো কমিশনের কাজটা কি বলা হয়েছিল? 1 মাস পর পর। তো অগাস্টে যেটা হয়েছে কমিশন সেটা কিন্তু সেপ্টেম্বরে দিব আমি কমিশনটা। তো সেপ্টেম্বরটা আমার অঙ্কের মধ্যে নাই, এই জন্য আমি এটা বসালাম না। সেপ্টেম্বরে যেটা আমি কমিশন আছে আমার, সেটা আমি অক্টোবরে বসাবো। তো অক্টোবর আমার অঙ্কে আছে, এই জন্য আমি অক্টোবর বসাবো। অক্টোবরে যে আমার কমিশনটা আছে সেটা আমি নভেম্বরে দেবো, নভেম্বর আমার ঘরে আমার অঙ্কের রিকোয়ারমেন্ট আছে, আমি নভেম্বর বসালাম। নভেম্বরে যে কমিশন সেটা আমার ডিসেম্বরে যাবে, ডিসেম্বরে বসালাম। ডিসেম্বরে যে কালেকশন আছে সেটা আমি জানুয়ারিতে দিব। তো জানুয়ারি আমার অঙ্কের বাইরে চলে গেছে, তো এটা আসবে না। তো জাস্ট আমি এখানে যোগফলটা বসালাম। অক্টোবরে আমার সেলস এর কমিশন 4,200 টাকা, এবং নভেম্বরে 4,900, এবং ডিসেম্বরে 3,560 টাকা। এটা ওয়ার্কিংস না করে তুমি ডাইরেক্ট বসাতে পারলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে মেন ছকটা। এক্সোজেট লিমিটেড কোম্পানির নাম দিবে, ক্যাশ বাজেট, এবং কোন মাস থেকে কোন মাস পর্যন্ত করছো সেটা একটু উল্লেখ করে দেবা। তারপর পার্টিকুলার্স, তারপর মাসগুলো। তো পার্টিকুলার্স এর মধ্যে রিসিভ বসাবো। রিসিভ প্রথমে কি ব্যালেন্স বসাবে। ব্যালেন্স কোশ্চেনে দেওয়া আছে 50,000 টাকা, অক্টোবরের শুরুতে 50,000 টাকা দেওয়া আছে, সেই 50,000 টাকায় বসাবো। ঠিক আছে, এরপরে আমাদের কালেকশন ফ্রম ডেটর্স, ডেটর্স কাছ থেকে যে আমি কালেকশন করেছি, যারা তুমি ওয়ার্কিং যদি করে থাকো দেন ওয়ার্কিং থেকে টাকাটা নিয়ে নিবো। ঠিক আছে, এখানে ওয়ার্কিং আমরা করেছিলাম 1,85,000, 2,10,000, এভাবে টাকাটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, টাকাটা বসিয়ে দিব। আর ব্যালেন্সের সবগুলো লাইন তুমি আগে করো না, এটা তাহলে বিপদে পড়বে। ব্যালেন্স কিন্তু অক্টোবরে দেওয়া ছিল, হ্যাঁ একটু খেয়াল করো কোশ্চেনটা। ব্যালেন্স অক্টোবরে দেওয়া আছে, তো অক্টোবরে তুমি বসাবে। এই দেখো কোশ্চেনে
ক্যাশ ব্যালেন্স অন 1 অক্টোবর, অক্টোবরের মাসের কথা বলা হয়েছে, তো অক্টোবরের ব্যালেন্সটা বসাবে। অন্য ব্যালেন্স গুলো কিভাবে আসলো, নভেম্বর আর ডিসেম্বর, সেটা পরে বলছি। তো শুধু 50 তুমি বসালা, ঠিক আছে। এরপর আমরা ডিটেলসটা বসালাম। এর পেমেন্টের মধ্যে কি কি ছিল, পে টু ক্রেডিটর্স, ওই যে পার্চেসের কারণে যে পাওনাদার হয়েছে সেই পাওনাদার আমি পেড করেছি 1 মাস পর পর, যেটা বলেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স, এটাও 1 মাস পর পর ছিল, এটা আমি বসিয়ে দিয়েছি। সেলস কমিশন আমরা ওয়ার্কিং করছি, সেখান থেকে আমরা বসে দিতে পারি। তারপর একটা মেশিন পারচেস করা হয়েছে, মেশিনের খরচের কথা বলেছে অক্টোবরে আমরা বসিয়েছি। এবং ইনস্টলমেন্ট পেড করা হয়েছে, কিস্তি পেড করা হচ্ছে নভেম্বরে, এবং নভেম্বর থেকে শুরু হয়েছে, প্রত্যেক মাসে বলা হয়েছে, এই জন্য নভেম্বর থেকে আমাদের কাউন্ট হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এভাবে আমাদের কাজগুলো হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের যোগ বিয়োগের পালা। রিসিপ্ট গুলো বসানোর পর, পেমেন্ট গুলো বসানোর পর আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করে নতুন করে শেষে একটা ব্যালেন্স বের করা, ঠিক আছে। তো আমরা ব্যালেন্সটা বের করে আসো, যোগ বিয়োগ করে কিভাবে করবো, যোগ বিয়োগের ব্যাপারে একটা ব্যাপার লক্ষ্য রাখবে। যোগ বিয়োগটা অবশ্যই মাস ওয়াইজ করবে, অর্থাৎ অক্টোবর শেষ করে নভেম্বরে যাবে। 3 মাস একসাথে করবেন, মানে সবগুলো যোগ বিয়োগ একসাথে করলে ধরা খাবে, মানে বিপদে পড়বে। যেমন তুমি আগে অক্টোবরের টোটাল 50,000 আর 1,50,000 যোগ করো, 2,35,000 টাকা। আর এখানে পেমেন্ট গুলো যোগ করো, 2,19,200 টাকা। দেন 2,35,000 থেকে 2,19,000 বিয়োগ করে ব্যালেন্স হবে 15,800 টাকা। অক্টোবরে যেটা ক্লোজিং ব্যালেন্স, শেষের ব্যালেন্স, সেটা নভেম্বরের ওপেনিং ব্যালেন্স হবে, 15,800 টাকা এখানে চলে আসবে, ঠিক আছে। তো অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু, অক্টোবরের ক্লোজিং ব্যালেন্স, নভেম্বরের ওপেনিং ব্যালেন্স, এভাবে আবার এখন আবার 15,800 2,10,000 যোগ করে 2,25,800 টাকা। আর এখানে পেমেন্ট গুলো হয়েছিল আমার 2,29,900 টাকা, তার মানে 2,25,800 টাকা আমার কালেকশন। আর পেমেন্ট করেছে 2,29,900 টাকা, বাকি টাকা আমার কি মাইনাস ফিগার আসছে, কিন্তু মাইনাস আসতে পারে, কোনো সমস্যা নেই। মাইনাস আসুক প্লাস আসুক, তুমি যোগ বিয়োগ করে সঠিকভাবে মানটা বসাবে। তো এখানে মাইনাস মানে আমার ঘাটতি 4,100 টাকা, মাইনাস দিয়ে পরে মাস আবার শুরুতে যাবে। সিস্টেম ওইটা, নভেম্বরের শেষ, ডিসেম্বরের শুরু। এখানে আবার 2,45,000 আর 4,100 এখানে বিয়োগ হয়ে বসবে 2,40,900, আর পেমেন্ট হচ্ছে 1,77,560। দেন এটাকে বিয়োগ করে 63,340। এ হচ্ছে আমাদের অঙ্কটা, এভাবে করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। অঙ্কটা কোশ্চেন দেখে দেখে এই মানগুলো, পেমেন্টের মানগুলো তোমরা বসানোর চেষ্টা করবে। আশা করি অঙ্কটা বুঝলে তোমাদের সমস্যা হবে না। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান।